জনাব সোহেল রানা জবাব দিচ্ছেন আমার এই আগের ভিডিওর। আমি ভাবলাম উত্তর দেব না, কিন্তু সোহেল রানা সাহেব আপনি কিছু জিনিস ভুল বুঝছেন। তার উপরে আপনি মুরব্বী মানুষ, আপনি আমাকে ভুল বুঝে মানে মনে কষ্ট পেলে আমার ভালো লাগবে না। আর আমি তো আগেও বলছি আমি আপনাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, আপনি খুবই ডিসেন্ট মানুষ। আর আপনার সাথে বেয়াদবি করাটা তো আমার লক্ষ্য না। আপনার সাথে আমার এক্সচেঞ্জে শিক্ষণীয় কিছু থাকবে বলে আমার ধারণা, আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কিছু জানতে পারবে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা করতেছি। আর আপনি একজন অতি ভদ্র মানুষ, আপনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। হ্যাঁ, আপনার সাথে আমার আলাপ কখনোই টক্সিক লেভেলে যাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শোনেন, আপনাকে যদি আমি জনাব সোহেল রানা না বলে শুধু সোহেল রানা বলি, তাতে কিন্তু আপনাকে অসম্মান করা হয় না। আমি আপনাকে অসম্মান করিনি, করার ইচ্ছাও নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, ভালোই ইন্টারেস্টিং। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে পারেন। সোহেল রানাকে একটু ওনার সাথে একটু বিটলামি করা হবে আর কি। পিনাকি ভট্টাচার্য দাদা একটু বিটলামি করবে, আমরা একটু শুনবো এবং দেখবো। তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি। দয়া করে এই ভুলটা আমারে বুঝেন না। আমি আপনাকে রেসপেক্ট করি জন্যই প্রথমে আপনাকে উত্তরটা দেইনি যে আপনার মনে কষ্ট পাবেন। আমি বলছি যে আপনি আমাদের শৈশবের আর কৈশোরের নায়ক, তাও আপনার মনে হয়েছে যে আমি আপনাকে অপমান করছি। এটা অত্যন্ত হতাশার কথা ছিল না। যাই হোক, আপনি মেহরবানি করে আবার দেখবেন আমার ভিডিওটা। আমি বলছি কি বালে মুক্তিযুদ্ধ করছেন, এটা আপনাকে অপমান করার জন্য না, এটা আমি আমার বাবাকেও বলতাম। আমি বলছি আপনার বাবারা, মানে আপনার বাবাদের প্রজন্ম, মানে এটা আমি কখনোই বলি না। সিসি, এটা আপনি কেন মনে করলেন বলেন তো? হ্যাঁ, আপনি মনে হয় আমার সহ্য করতে পারেন না, তাই না? তাই আমার কথায় ইনার মিনিং খোঁজেন, এটা ঠিক না। আমি যা বলিনি বা বলতে চাইনি সেটা মেহরবানি করে আমার মুখে বসায় দেন না। আমি আবারও বলি, আপনাকে অপমান করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমি আপনাকে সম্মান করি এবং করে যাব। আমাদের এই মধ্যে আমাদের এই ভিডিওর ঝগড়া যতই তীব্র হোক না কেন, আপনি আমার কাছে আপনার সেই সম্মানের আসন আপনি কখনোই হারাবেন না। তবে আপনাকে আমি পিতৃতুল্য ভাবতাম, তবে আজ থেকে আর সেটা ভাববো না। কারণ জানলাম যে আপনার স্ত্রী একজন ডাক্তার। তাই আমার পেশার বড় বা ছোট বোন হবেন আর কি, বড়ই হবেন আমার ধারণা। তাই আপনি আমার দুলাভ্রাতা লাগেন সম্পর্কে। শ্যালকেরা দুলাভাইকে মাঝে মাঝে কঠিন সময় দেয়, তাই আপনাকে আমি কঠিন সময় দেব। শালা দুলাভাইয়ের সম্পর্ক কিন্তু করে নিচ্ছে পিনাকি ভট্টাচার্য। আশা করি দুলাভাই আপনি মাইন্ড করবেন না। যাই হোক, আলাপে আসি। আমি আপনার আলাপের প্রসঙ্গ ধরে এই যুক্তি দেব। আপনার প্রথম যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেটা থেকে মুক্তিযুদ্ধের পরে যে জয় বাংলা স্লোগান দিয়ে চলা দুঃশাসন, সেটার কোনো সম্পর্ক নাই। তার মানে আপনি নিজেই স্বীকার করছেন জয় বাংলা দুই সময় দুই ভিন্ন ব্যঞ্জনা তৈরি করছে, দুইটা আলাদা। কারণ মুক্তিকামী মানুষের মুখেই শুধু জয় বাংলা স্লোগান ছিল না, জালেমের মুখেও জয় বাংলা স্লোগান ছিল, এখনো জালেমের মুখেই জয় বাংলা স্লোগান। আপনি যদি নিজেই আলাদা সময়ের দাও জয় বাংলাকে আলাদা কইরা বলেন, তাহলে কেন আপনি এটা ধরে নিচ্ছেন না যে আমার লক্ষ্য মুক্তিযুদ্ধের পরের শাসক যাদের স্লোগান ছিল জয় বাংলা? মুক্তিযুদ্ধে আপনারা যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন সেটারে আমি হেয় করি নাই, প্রশ্ন করি নাই। আমি মুক্তিযুদ্ধকে প্রশ্ন করি, বেহাত হয়ে যাওয়া বিজয়ের কারণ খুঁজি। কিন্তু মুক্তিযুদ্ধ ইটসেলফ আমাদের জাতির জীবনে একটা বড় ঘটনা, সেটা ফেল করলো শুধু আমিই না, নানা জ্ঞানী জনের মতে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। আপনি নিজেও আশা করি আমার সাথে দ্বিমত করবেন না যে মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা করছিলেন সেটা বাস্তবায়িত হয় না। মুক্তিযুদ্ধকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা, এখনকার বুদ্ধিজীবীরা বলেন বেহাত বিপ্লব। আমি বলছি আপনারা পাকিস্তান ভাঙছেন ঠিকই, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়তে পারেন নাই। কিছু মনে করেন না আমি আপনাদেরকে অপবাদ দিতেছি জন্য। এটা বাস্তব কথা কিন্তু বলছে উনি। শুধু সেইটাই না, নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতাকে নানা রঙিন স্ববিরোধী কথার আড়ালে রাখছেন। আসেন আমি সেইগুলো একে একে দেখাই দিই। দেখেন, আপনি বলছেন 30 লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। আপনি তো বিশ্বাস করেন তারা সর্বোচ্চ ত্যাগ করছে, তাই না? বাংলাদেশের সব মানুষই বিশ্বাস করে সর্বোচ্চ জীবনটাই দিয়ে দিছে। আপনি যুদ্ধ করছেন, শহীদ হইতে পারতেন, হন নাই। আল্লাহ তাআলা আপনারা হায়াত দিচ্ছেন, তাই আপনি আপনাদের মাঝে আছেন। আরো অনেকদিন আমাদের মাঝে আপনি বাইচা থাকেন, দোয়া করি। কিন্তু চলে না। আপনি বলেন তো, আপনারা এই শহীদদের জন্য করছেনটা কি? আপনি ভাতা নেন মুক্তিযোদ্ধা, টাকা তোলেন কিনা জানি না, হয়তো তোলেন না।
কিন্তু সার্টিফাইড মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আপনি ভাতা পাওয়ার দাবিদার, তাই না? কিন্তু এই যে 30 লক্ষ শহীদের পরিবার ভাতা পাইতে পারে না, ভাতা দিতে হবে না, ধরেন একটা ওয়েবসাইটের ডেটাবেস করে নাম ধাম ছবি সম্ভব হইলে আপ করেন, আমরা দেখি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, করেন নাই কেন? যতবার 30 লক্ষ শহীদের কথা বলেন ততবার আপনি আসলে তাদের উপেক্ষা করেন, ততবারই আপনারা ওনাদের ব্যবহার করেন, কিন্তু তাদের জন্য কিচ্ছু করেন না। আমাকে আপনি বুঝান কোন যুক্তিতে একজন মুক্তিযোদ্ধার নাতি সরকারি চাকরিতে কোটা পাবে আর একজন শহীদের নাতি কোটা পাবে না যে মারা গেছে? এটা কোনো ইনসাফ? মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন, আপনি তো মুক্তিযুদ্ধের শহীদের সাথে ইনসাফ করলেন না রে ভাই। এবার আসি মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে, মানে ধর্ষিতাদের নিয়ে। আপনি সংখ্যাটা সম্ভবত ভুলে 4 লাখ বলছেন, এই যে শোনেন, আপনি নিজেই শোনেন। এবং এখানে 30 লক্ষ লোক তাদের রক্ত দিয়ে এবং 4 লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত দিয়ে এই দেশটা স্বাধীন হলো, বাংলাদেশ তৈরি হলো। আমি ধরে নিচ্ছি এটা স্লিপ অফ টাং, আমারও হয় অনেক সময়। তো সরকারিভাবে সংখ্যাটা 2 লাখ বলা হয়, তাই তো না? আমি যদি ভুল না করে থাকি, প্রকৃত সংখ্যাটা কয়েক হাজারের ঘরে। কিন্তু আমি আপনার সাথে সংখ্যা নিয়ে তর্ক করব না। এতে কোনো সন্দেহ নাই যে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে লজ্জার বেদনার ইতিহাস হয়ে আছে মুক্তিযুদ্ধের সময় ধর্ষিতারা। পাকিস্তানি সেনারা অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট কাজ করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই নিরাপরাধ নারীদের সাথে স্বাধীন দেশে আপনারা কি ব্যবহার করলেন? অমানুষের মতো আচরণ করছেন। তো আপনার নেতা শেখ মুজিব এই ধর্ষিতার সন্তানদের দেশে জায়গা দিতে চান নাই, মানে যুদ্ধ শিশুদের। বলছিলেন এই দূষিত রক্ত আমি আমার দেশে রাখতে চাই না। আমার কথা না, নীলিমা ইব্রাহিম তার বই লিখে গেছেন। আচ্ছা চললেন, আপনি বলেন, মানুষ কি দূষিত রক্ত নিয়ে জন্মায়? সদ্যজাত শিশু সে তো নিষ্পাপ, তার জন্মের উপরে তার তো কোনো হাত নাই। আর বীরাঙ্গনারও তো ইচ্ছা করে পাক বাহিনীর ক্যাম্পে যায় নাই। আদিকাল থেকে যুদ্ধের নারী আর শিশুদের রক্ষা করছে সক্ষম পুরুষেরা। আপনারা কেন নারীদের অরক্ষিত রেখে গেলেন? ধরেন আপনারা পালাইতে বাধ্য হয়েছেন, ট্রেনিং এ গেছেন, কিন্তু আপনারা যখন জানলেন যে আপনাদের বোনদের ধরে নিয়ে যাচ্ছে, কেন একটা পাকিস্তানি ক্যাম্পে হামলা করে ওদেরকে উদ্ধার করলেন না? কথায় কিন্তু যুক্তি আছে। প্রতীকীভাবেও একটা ক্যাম্প থেকে তো নারীদের উদ্ধার করেন নাই। কি করছেন সেটা আপনার প্রযোজিত ওরা 11 জনে দেখাইছেন। যুদ্ধ শেষে আপনার বন্ধু খসরু, দারুণ ফিগার ছিল ওনার, আমি এখনো অ্যাডমায়ার করি। ওনারা দেখে আমরা উজ্জীবিত হইতাম, এখনো হই। চমৎকার ফিগার। উনি যখন হাঁটতেন ওনার শরীর দিয়া শক্তি আর বীরত্ব ফাইটা বেড়াইতো। কিন্তু এই খসরু যখন তার প্রেমিকার নতুনকে খুঁজতে গেছে, তখন নতুন ক্যাম্প থেকে বিধ্বস্ত অবস্থায় আসছে। তারপরে খসরুর কাছে আসার আগেই সে মাটিতে লুটায় পড়ে মারা যায়। খসরু তার মৃতদেহ কোলে কইরা হাইটা যায়। আপনারা ওইটাই চাইছেন যে ওরা মরে যাক, কারণ ওদের সমাজে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেই চিন্তা, সেই বুদ্ধিমত্তা আপনাদের ছিল না। আপনারা তাদের সম্মানের জীবন দিতে পারেন নাই, না ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয়ভাবে। আপনার নেতা পুনর্বাসন কেন্দ্র বানাইছিল, এই যে দেখেন কয়টা মেয়ে, হাতে গোনা 20টা হবে মনে হয়। তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র বানাইতে হয়? এরা তরুণী আর যুবতী। রাষ্ট্র যদি এদের পুলিশ, আনসার, সেনাবাহিনীতে আত্মীকৃত করত যোগ্যতা অনুযায়ী, তাহলে এদের অসম্মানের জীবন বাইছে নিতে হয়? বাদ দেন, রাষ্ট্র করলো না। মুক্তিযুদ্ধে যারা গেছিলেন তাদের বেশিরভাগই তো ছিলেন অবিবাহিত তরুণ যুবক। তো আপনারা যদি তাদের বিয়ে করতেন তাহলে তো তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র বানাইতে হয় না। আহ্বানও জানানো হয়েছিল যে এই ধর্ষিতা নারীদের বিয়ে করুক বাংলাদেশের যুবকরা, তরুণেরা। করে নাই কেন? তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে আল্লাহ হাফেজ।